আসসালামু আলাইকুম। এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 4 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছি। তো প্রথমে আমি আমার ছোট্ট পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির। আমি এখন বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আমি 18 ব্যাচ এবং গ্রুপ 1 এ ছিলাম। আচ্ছা, তো এইবার আমি যে কথাটা বলছি যে এখন আমরা খনিজ সম্পদ আর জীবাশ্মর যে পার্টটা নিয়ে আলোচনা করব, এইটা হচ্ছে চ্যাপ্টারের সব থেকে ভিআইপি পার্ট। কেন? এখানে আমরা দেখব একটা জিনিস থেকে কিভাবে আরেকটা জিনিসে পরিণত করা হচ্ছে বা কিভাবে একটা থেকে আরেকটা জিনিস আমরা তৈরি করতেছি। ঠিক আছে, সো অবভিয়াসলি আমরা যে টার্গেটটা নিব সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্নে একটা জিনিস দেওয়া থাকবে, সেইটা থেকে যাতে আমরা আরেকটা জিনিস ক্লিয়ারলি কি করতে পারি, বানাতে পারি। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে এই চ্যাপ্টারটা স্কিপ করার যে কোনো সুযোগ নেই সেটার একটা প্রমাণ আমরা দেখে নেই। এই যে আমরা দেখতে পারতেছি যে ভাই, এই চ্যাপ্টার থেকে গত বছর ঢাকা বোর্ডে 3টা জ্ঞানমূলক, 2টা অনুধাবন, 2টা প্রয়োগ, 2টা উচ্চতর দক্ষতা, এবং প্রত্যেকটা বোর্ডেই তুমি খেয়াল করো ভাই, এমন কোনো বছর নাই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি। সবাই কিন্তু এই চ্যাপ্টার থেকে কি করেছে, একটা করে কোশ্চেন প্রতি বছরই দিয়েছে। সো অবভিয়াসলি তাই আমরা বলতে পারি এই চ্যাপ্টার থেকে এক সেট সিকিউ মাস্ট আসবেই আসবে, এটা কনফার্ম। এবং আরো বলতে পারি এক সেট সিকিউ হচ্ছে আমাদের অপশনাল। কিরকম অপশনাল? যে এক সেট তো আসবে, আরেক সেটটা দেখা যাবে অন্য সেটের সাথে কি করে দিয়েছে বলতো, মিক্স আপ করে দিয়েছে। মানে তুমি শিওর দেখো এক সেট কোশ্চেন আসবেই আসবে, আরেক সেট আসতে পারে হয়তো অন্য কিছুর সাথে কি করে দিয়েছে, মিক্স করে দিয়েছে আর কি। তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে যে ভাইয়া অ্যালকোহল, তাই না? অ্যালকোহলটা শুনলেই স্বাভাবিকভাবে আমিও যখন ছোট ছিলাম আমার কৌতূহল আসতো, ঠিক আছে, যে ছোটবেলায় শুনেছিলাম যে অ্যালকোহল না মানেই নাকি হচ্ছে মদ। হ্যাঁ, তো কথাটা হচ্ছে একদম রাবিশ একটা কথা। কারণ হচ্ছে ভাই, অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র CH3 CH2OH, এই যে ইথানলটা আছে না, এই ইথানলটাই কিছু কিছু দেশে ড্রিঙ্ক হিসেবে কি করা হয়, ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভাই, আমাদের কতগুলো অ্যালকোহল আছে আমরা আসলে নিজেও জানি না, তাই না? যেমন আমরা অন্য চ্যাপ্টারে পড়ে এসেছি CH2OH এইটা হচ্ছে একটা অ্যালকোহল। হ্যাঁ, এবং তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, অ্যালকোহল ছাড়া মানুষ আসলে অচল। কিরকম আমি বলি, অ্যালকোহলকে কিন্তু ভাই ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। কেন ওষুধ শিল্পে ব্যবহার করা হয়? কারণ যারা পানিতে মিক্স হইতে পারে না, ঠিক আছে, যে সকল পদার্থ পানিতে মিক্স হইতে পারে না, ওদেরকে আমরা জোর করে কোথায় মিক্স করি, অ্যালকোহলে মিক্স করি। বিশেষ করে ধরো যে এমন একটা যৌগ যেটার মধ্যে কার্বন আছে, পানিতে ভাসতিছে, কিন্তু ওটাকে অ্যালকোহলের মধ্যে দাও, সুন্দর মতো জিনিসটা কি করবে, একটা দ্রবণ তৈরি করবে। সো অবভিয়াসলি খালি যে অ্যালকোহল খারাপ কাজে ব্যবহার করা হয়, ড্রিঙ্ক করা হয়, এটা হচ্ছে একটা ভ্রাবিস ধারণা। অ্যালকোহল হচ্ছে ভাই একদম সিম্পল কথায় দ্রাবক হিসেবে কিন্তু খুব ভালো। মানে আমি যেটা বলতে চাই, এটা তোমার উপর নির্ভরশীল। কি রকম ভাইয়া? বিজ্ঞানের প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভাইয়া নিউটনের সূত্র। নিউটন কি বলেছে, প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই অ্যালকোহলের ক্ষেত্রে একই কাহিনী। তুমি যদি এটাকে ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করো, তোমার শারীরিক ক্ষতি, বিভিন্ন দিক দিয়ে ক্ষতি। কিন্তু আবার এই অ্যালকোহল দিয়ে তুমি মানব জীবনের বহু কিছু বানাইতে পারো। যেমন করোনার সময় সবাই বলতেছিল ভাই হ্যান্ড ওয়াশ ব্যবহার করেন, ঠিক আছে, এবং আরেকটা জিনিস ব্যবহার করেন সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যাদের বাসায় হ্যান্ড স্যানিটাইজার আছে, দেখো গায়ের মধ্যে লেখা আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল, দেখো এই জিনিসটা হ্যান্ড স্যানিটাইজারের গায়ে লেখা আছে। ভাই এইটা কি জিনিস? এটা হচ্ছে CH3, কার্বন CH3, এখানে CH3, আর এখানে হচ্ছে আমাদের একটা OH। ঠিক আছে, এইরকম যৌগকে আমরা বলতেছি হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, সো দ্যাটস আমি যেটা বলি, আমি সবাইকে যেটা বলি যে ভাই হ্যাঁ ঠিক আছে, এটা আমি মানলাম, এটা আমি মানলাম যে অ্যালকোহল একটা ক্ষতিকর জিনিস। ঠিক আছে, অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকর কখন, যখন ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করছি। কিন্তু এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই যে যৌগটা, এই যৌগটা আমরা কোথায় ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ। তার মানে কি, এটা হচ্ছে জার্ম কিলিং।
তাই তো, জার্মকে সে কি করতে পারে, মেরে ফেলতে পারে। সো অবভিয়াসলি তা মানুষের জীবনের জন্য কি খুবই উপকারী একটা জিনিস। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখবো, এই উপকারী জিনিসটাকে আমরা কিভাবে আরো মানব জীবনে উপকার বয়ে আনতে পারি, সেই জিনিসগুলি হচ্ছে এখন আমরা দেখানোর চেষ্টা করব। যে যেমন সাপোজ আমাকে যদি বলা হয় যে ভাই অ্যালকোহল বানাতে হচ্ছে, তাহলে আমরা বলবো ভাই অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমি বলেছিলাম CH3 CH2 CH2Cl, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই অংশটাকে আমরা বলি আর, আর এই হ্যালোজেনকে বলি এক্স। আর এক্স হচ্ছে কি আমাদের অ্যালকাইল হ্যালাইড। এই আর এক্স এর সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি এবং এটা যদি জলীয় দ্রবণ হয়, এটা যদি কি হয়, জলীয় দ্রবণ হয়, তাহলে আমরা বলতে পারি ভাই এখানে বিক্রিয়াটা কি হবে। এখানে বিক্রিয়াটা হবে হচ্ছে এই সোডিয়ামটা চলে যাবে ক্লোরিনের সাথে, তৈরি করবে কি NaCl। আর আমাদের বাকি যে অংশটা এই অংশটা কার সাথে যুক্ত হবে, এই অংশটা এই OH এর সাথে যুক্ত হবে, কি তৈরি করবে, CH3 CH2 CH2OH, একটা অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এটা কি তৈরি হয়ে গেছে, একটা অ্যালকোহল তৈরি হয়ে গেছে। তার মানে যখন তুমি জলীয় দ্রবণ ব্যবহার করছো, তখন এখানে কি ধরনের বিক্রিয়া হচ্ছে, একটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। কি বিক্রিয়া হচ্ছে, একটা প্রতিস্থাপন বিক্রিয়া এই জায়গায় আমাদের হচ্ছে। আরেকভাবে আমরা অ্যালকোহল বানাতে পারি কি রকম, আমরা যদি একটু মনে করি যে ভাইয়া অ্যালকোহল থেকে যখন আমরা পানি বের করে নিছিলাম কিসের সাহায্যে, সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, তখন আমাদের কি হয়েছিল, তখন আমাদের অ্যালকিন তৈরি হয়েছিল, তাই তো। এখন আমরা যেটা করব, অ্যালকিনের সাথে পানি যোগ করব, পানি যোগ করলে আমরা কি পাবো, অ্যালকোহলটা পেয়ে যাব। তাহলে যে কোনো একটা অ্যালকিন যদি আমি তোমাকে দেই, যে সাপোজ CH3 ডবল বন্ড CH2, ওর সঙ্গে পানি দিছি, এখন পানি দিলেই তো আর বিক্রিয়া করবে না, কি লাগবে, একটা অ্যাসিড লাগবে। আমরা দিচ্ছি H3PO4, ফসফরিক অ্যাসিড। আগেও বলেছিলাম এই ফসফরিক অ্যাসিডের কাজটা কি, এই যে পানি আছে না, এই পানিকে H+ আর OH- এইভাবে সে বলছে পানিকে ভেঙে ফেলতে। এখন H+টা চলে যাবে একটা কার্বনে, OH- টা চলে যাবে তার পাশের কার্বনে, কি তৈরি করবে, CH3 CH2OH, আমাদের একটা অ্যালকোহল তৈরি করে বসে আছে। আচ্ছা, তাহলে আমরা এইবার যদি পরের স্লাইডে আসি, যে ভাই অ্যালডিহাইড বানাইতে চাচ্ছি, তাই তো। অ্যালডিহাইড বানাইতে চাই কিভাবে, অ্যালডিহাইড কি জিনিস সেটা আমরা জানি সবাই, যে আর CHO, এই CHO-টাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড মূলক, তাই না। এটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড মূলক হিসেবে চিনে থাকি এই CHO কে। তাহলে এখন আমি যদি বলি যে আমাদের এই যে যে কোনো একটা অ্যালকাইন, সাপোজ CH3 বন্ধন CH, ওর সঙ্গে যদি আমরা পানির বিক্রিয়া দেই, এবং এখানে আর কাকে নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে 2% মার্কিউরিক সালফেট, HgSO4, তাই না। HgSO4 কি ছিল, HgSO4 কে আমরা বলি হচ্ছে মার্কিউরিক সালফেট। এই মার্কিউরিক সালফেটের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, এবং পানি আছে আর হচ্ছে কি 80°C তাপমাত্রা, আমরা বলতে পারি প্রথমে আমাদের কি তৈরি হয়েছিল, H+ আর OH-, একটা হাইড্রোজেন একটা কার্বনে, একটা OH তার পাশের কার্বনে, CH2 ডবল বন্ড CHOH, এইটা তৈরি হয়েছিল। পরে কি করেছিল, এইটা নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া তৈরি করেছিল, তাই না। পুনর্বিন্যাস করে কি করেছিল, এই যে আমাদের দ্বিবন্ধন যেটা, এইটা আর রাখতে চাইনি, এই হাইড্রোজেনটা তখন কি করেছিল, পাশের কার্বনে চলে এসেছিল। তার মানে আমরা বলতে চাই CH3 হয়েছিল। এইবার এই কার্বন, তার এক হাতে আছে একটা অক্সিজেন আর এক হাতে আছে একটা হাইড্রোজেন, যেহেতু তার হাত কি অপূর্ণ অবস্থায় আছে, এই কারণে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, তাই না। এদের মধ্যে একটা কি তৈরি হয়, পরে দ্বিবন্ধন তৈরি হয়। আলটিমেটলি আমরা পাচ্ছি কি, CH3 CHO, ইথানলকে পাচ্ছি। আমরা কাকে পাচ্ছি বা বলতো, ইথানলকে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে ভাই, ইথানল যৌগটা তৈরি হচ্ছে, ইথানল যৌগটা তৈরি হচ্ছে।
এইবার যদি আসি যে ভাই অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তারপরেও কিন্তু অ্যালডিহাইড পাওয়া যায় কিভাবে একটু দেখো, CH3 CH2 CH2 OH, একে আমরা কি করতেছি ভাই, জারণ করতেছি। এখন ওকে জারণ করতে গেলে দুইটা জিনিসের দরকার হয় ভাই। একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ওর সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই তাহলে আমাদের বিক্রিয়াটা হয় কিরকম, এই যে পটাশিয়াম, এই যে সালফেট তৈরি করবে পটাশিয়াম সালফেট, আবার এই যে ক্রোমিয়াম, এই যে সালফেট তৈরি করবে ক্রোমিয়াম সালফেট, আর আমাদের এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, পানি তৈরি হবে এবং তার সাথে সাথে জায়মান অক্সিজেন তৈরি হবে। তাহলে এই যে সেই জায়মান অক্সিজেন, এখন এই জায়মান অক্সিজেনটার কাজ কি ভাই, জায়মান অক্সিজেনটার যে কাজ সেটা হচ্ছে ভাই, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে জায়মান অক্সিজেনটা এখানে যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে এই জায়গাটায় দুইটা হাইড্রোজেনকে সে হচ্ছে বের করে নিয়ে আসবে। এই জায়মান অক্সিজেনটা কি করবে ভাই বলতো, দুইটা হাইড্রোজেনকে বের করে নিয়ে আসবে। তাহলে দুইটা হাইড্রোজেন যদি বের করে নেয় তখন যৌগটা দেখতে হবে কেমন, যৌগটা দেখতে হবে হচ্ছে অনেকটা এই টাইপের একটা যৌগ, ঠিক আছে। এই যে এই টাইপের একটা যৌগ হবে যেখানে আমি দেখতেছি কার্বনেরও একটা হাত ফাঁকা, অক্সিজেনেরও একটা হাত হচ্ছে কিভাবে বলতো ফাঁকা। এই দেখো কার্বনের হাত ফাঁকা, অক্সিজেনেরও কি হাতটা ফাঁকা। কারণ কি, অক্সিজেন কি করেছে, দুইটা হাইড্রোজেনকে এখান থেকে বের করে নিছে এবং কি তৈরি করছে, পানি তৈরি করছে। কি তৈরি করছে ভাইয়া, এই যে আমি যদি দেখাই যে এখানে কি তৈরি হচ্ছে ভাইয়া বলতো, পানি তৈরি হচ্ছে, তাই না। ওরা কি তৈরি করছে বলতো, পানি তৈরি করে ফেলছে। এরপরে কি হবে, আমাদের এই যে দুইটা হাত, যে দুইটা হাত ফাঁকা আছে, এরা এখন কি করবে জানো, নিজেদের মধ্যে দ্বিবন্ধন তৈরি করে ফেলবে। এই যে দেখো এরা নিজেদের মধ্যে কি করছে, দ্বিবন্ধন তৈরি করে ফেলছে। এইটাকে আমরা বলতেছি কি, একটা অ্যালডিহাইড যার নাম হচ্ছে প্রোপানেল। এই অ্যালডিহাইডটার নাম কি ভাই বলতো, প্রোপানেল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি তৈরি হচ্ছে, CH3 CH2 CHO, একটা প্রোপানেল তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রোপানলকে, প্রোপানলকে যদি আমরা জারণ করি, এই জায়মান অক্সিজেনটা পাচ্ছি কই থেকে, K2Cr2O7 আর H2SO4 থেকে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে যে যৌগটা পাচ্ছি সেই যৌগের নাম কি, প্রোপানেল পেয়ে যাচ্ছি, তাই তো, প্রোপানেল পেয়ে যাচ্ছি। কিভাবে, এই জায়মান অক্সিজেনটা দুইটা হাইড্রোজেনকে বের করে নিচ্ছে এবং পানি তৈরি করতেছে, এবং পানি তৈরি করার কারণে আমরা কি পাচ্ছি ভাই বলতো, এই যে প্রোপানল যৌগটা তৈরি হচ্ছে। অনেকের প্রশ্ন ভাই এটাকে জারণ কেন বলতেছি, ভাই অতীতে বা সনাতন পদ্ধতিতে যেটা বলা হইতো ভাই সেটা হচ্ছে হাইড্রোজেন বের করে নিলে তাকে জারণ বলা হইতো। হাইড্রোজেন বের করে নিলে তাকে জারণ বলা হতো, তাকে জারণ বলা হতো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতিতে বলা হতো আর কি। আচ্ছা এইবার তাহলে আমরা আসি যে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দেখতে পারতেছি। ত্রিবন্ধন সিএইচ, 20% সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4, আর 60 না হয় এটা হবে হচ্ছে 80°C, তাই তো। কারণ আমাদের বইয়ের মধ্যে কত দেওয়া আছে বলো তো ভাই, আমাদের বইয়ের মধ্যে এইটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, যদি আমি একটু চেক দিয়ে নেই, হ্যাঁ 80°C দেওয়া আছে, ঠিক আছে। তো আগের বইতে হচ্ছে এটা 60°C ছিল, আগের যে বইগুলো ছিল না ওইখানে 60°C ছিল আর কি। তাহলে এক্স যৌগটার নাম কি, একটু আগেই দেখলাম যে সিএইচ ত্রিবন্ধন সিএইচ, প্রথমে কি হয় বলতো, CH2 দ্বিবন্ধন CHOH এইটা হয়, পরে কি হয় CH3 CHO, আমাদের ইথানল তৈরি হচ্ছে, তাই তো। তাহলে এক্স যৌগটা হচ্ছে কি, ইথানল। এখন বলছে উক্ত বিক্রিয়ার এক্স যৌগটি মানে ইথানল, মানে কে, ইথানল, ইথানলকে ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। কথাটা কিন্তু ঠিক আছে, বইয়ের মধ্যে দেখো বলা আছে ইথানলের ব্যবহার, ইথানলকে আমাদের কি ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। জারিত করলে অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ এটা হচ্ছে আমরা এই যে পরের পেজেই দেখবো যে আমাদের এই যে দেখো এখানেই বলা আছে যে আমাদের
ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডকে কিভাবে বানানো যায়, যে কোনো একটা অ্যালডিহাইড CH3CHO এর সঙ্গে তুমি যদি জায়মান অক্সিজেন দাও, তুমি পাবে হচ্ছে CH3COOH, যেটাকে আমরা বলতেছি কি ইথানোয়িক অ্যাসিড, তাই না? এই যৌগটাকে আমরা কি বলতেছি? ইথানোয়িক অ্যাসিড বলতেছি। কথা হচ্ছে ভাই জায়মান অক্সিজেন কই থেকে পাবেন? ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড ও তৈরি করবে কিভাবে বলো তো? পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস হচ্ছে কি পানি, আর হচ্ছে কি আমাদের জায়মান অক্সিজেন, এই জিনিসটা তৈরি করবে। কি তৈরি করবে? জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেনটা CH3CH ওর সঙ্গে যুক্ত হয়ে CH3COOH তৈরি করে। কিভাবে ভাই? এই যে দেখো আমাদের এই জায়গায় একটা বড় রকমের ঘটনা হচ্ছে ঘটে আর কি, ঠিক আছে? এই জায়গায় প্রথমে হচ্ছে আমাদের জায়মান অক্সিজেন যেটা আছে না, সেই জায়মান অক্সিজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, এবং লাস্টে আমাদের কি তৈরি করতেছে? CH3COOH একটা অ্যাসিড তৈরি করে বসে। তাহলে তুমি বলতে পারো ভাই এটাকে জারণ কেন বলতেছেন? কারণ সনাতন পদ্ধতিতে যেটা বলা হতো ভাই, সেটা হচ্ছে অক্সিজেন যোগ হইলে সেটাকে জারণ বলা হতো। অক্সিজেন যোগ হইলে কি বলা হতো বলতো? জারণ বলা হতো। অক্সিজেন যুক্ত হলে সেটাকে আমরা জারণ বলতাম। তাহলে আমরা এখানে যে কোশ্চেনটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের CH3CHO এটাকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে যদি জারণ করি, তাহলে আমরা পাচ্ছি CH3COOH একটা জায়মান অক্সিজেন তৈরি করার মাধ্যমে ও কি করছে? অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে। কিন্তু 3 নাম্বারটা কিন্তু ঠিক নেই, ডেরলিন তৈরিতে ব্যবহৃত হয়। ডেরলিন কি জিনিস ভাই? ডেরলিন হচ্ছে আমাদের এই যে মিথানল আছে না, এই যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে মিথানল। এই মিথানলকে তুমি যদি অনেকগুলা মিথানল নাও এবং এদেরকে যদি তুমি তাপ চাপ প্রভাবক এইসব দাও, তাহলে এরা কি তৈরি করবে জানো? একটা পলিমার তৈরি করবে। কি রকম পলিমার? যে কার্বন আর অক্সিজেনের হাতটা তোমার ভেঙে যাবে, হাতটা তোমার কি হবে? ভেঙে যাবে। এবং ও বারবার দেখো কিভাবে যুক্ত হবে জানো? এই যে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন, এইভাবে যোগ হবে। এবং কার্বনের বাকি হাতগুলোতে কি থাকবে? বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। বাকি হাতগুলোতে কি থাকবে বলতো? হাইড্রোজেন থাকবে। এই জিনিসটাকে আমরা বলি ডেল্টি। তাহলে আমাকে বলো, ডেরলিনে রাখতেছে মিথানেল, কিন্তু এখানে আমরা পাইছি কি? ইথানেল। ইথানেল দিয়ে কি ডেরলিন পসিবল? ইথানেল দিয়ে ডেরলিন পসিবল হচ্ছে না, তাহলে ওইটা বাদ। তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং 2। অ্যান্সার কি হবে? 1 এবং 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইবার তাহলে চলো আমরা যদি পরের কোশ্চেনটা যাই, খুব সুন্দর প্রশ্ন বলছে, পটাশিয়াম ডাইক্রোমেট একটা অণুতে কতটি পরমাণু বিদ্যমান? তাহলে K2Cr2O7। তাহলে আমরা দেখতেছি পটাশিয়াম কয়টা? 2টা পরমাণু, তাই না? পটাশিয়ামের কয়টা পরমাণু? 2টা পরমাণু। ক্রোমিয়ামের কয়টা পরমাণু? ক্রোমিয়ামের হচ্ছে 2টা পরমাণু। অক্সিজেনের কয়টা পরমাণু? অক্সিজেন হচ্ছে আমাদের 7টা পরমাণু। কয়টা পরমাণু? 7টা পরমাণু। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 7 আর 2 9, 9 আর 2 11টা পরমাণু, তাই তো? কয়টা পরমাণু হচ্ছে? টোটাল 11টা পরমাণু। সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। এইবার বলছে HCHO এর জলীয় দ্রবণকে নিম্ন চাপে উত্তপ্ত করলে, ঠিক আছে ভাইয়া, HCHO এর কাকে বলতো ভাই? HCHO এর জলীয় দ্রবণকে, HCHO এর জলীয় দ্রবণকে নিম্ন চাপে উত্তপ্ত করলে কি পাওয়া যায়, তাই তো? কি বলতেছে ভাই বলতো? HCHO এর নিম্ন জলীয় দ্রবণকে, কি দ্রবণকে? ভালো করে প্রশ্নটা পড়ো, জলীয় দ্রবণকে নিম্ন চাপে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? তাহলে ভাই আমি তোমাকে বলি, HCHO দিয়ে 2টা জিনিসই বানানো যায়। একটা হচ্ছে মেলামাইনও পসিবল, আর একটা কি পসিবল ভাই বলতো? ডেরলিন জিনিসটাও পসিবল, তাই না? তাহলে কি পসিবল ভাই একটু বলতো? যে আমাদের ডেরলিন জিনিসটা পসিবল, আবার মেলামাইন জিনিসটাও কিন্তু কি হচ্ছে বলতো ভাই? আমাদের
পসিবল হচ্ছে, কিন্তু এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডেডলি। কেন ডেডলি? যখন আমাদের বলছে জলীয় দ্রবণকে নিম্ন চাপে, তখন তুমি চিন্তা করে দেখো, এই যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ভাই আমি যদি খুবই অল্প চাপ দিই, তাহলে এই যে দ্বিবন্ধনটা আছে না, এই দ্বিবন্ধনটা কি একটা দুর্বল বন্ধন। এই দ্বিবন্ধনটা কি একটা দুর্বল বন্ধন। এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা যখন ভেঙে যাবে, তখন তুমি যদি এখানে এন সংখ্যক নাও, ওরা কি করবে ভাই? ওরা হচ্ছে এই রকম একটা জিনিস হচ্ছে তৈরি করবে। একটু আগে যেটা দেখে আসছি যে এই রকম একটা জিনিস হচ্ছে ওরা কি করবে? তৈরি করবে। তার মানে এটা কি? একটা কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন, এইভাবে করে ওরা নিজেদের মধ্যে কি হইতে হবে? নিজেদের মধ্যেই ওরা যুক্ত হইতে থাকবে। ঠিক আছে, নিজেদের মধ্যে যুক্ত হইতে থাকবে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডেরলিন। তাহলে যখন জলীয় দ্রবণ বলবে, নিম্নচাপ বলবে, তখন অ্যান্সারটা কি হবে ভাই বলো তো? ডেরলিন হবে। মেলামাইন হবে না, টেফলিন তো প্রশ্নই আসে না, পিভিসি আমাদের প্রশ্নই আসে না। এইবার যদি আমরা আসি যে ভাই, এখানে আমরা দেখতেছি যে একটা প্রাণীকে আমরা কি করছি? সংরক্ষণ করছি, তাই না? ধরো যে কোনো কারণে তুমি খুব বিখ্যাত হয়ে গেছো, তুমি কি পাইছো? ডাইনোসরের একটা চোখ পাইছো। এটা যাতে নষ্ট না হয়, এটা যাতে 500 বছর ভালো থাকে, এই কারণে তুমি কি করছো? এটাকে একটা বিশেষ দ্রবণের মধ্যে রেখে সংরক্ষণ করছো। সেই দ্রবণটাকে আমরা বলতেছি ফর্মালডিহাইড বা ফরমালিন, তাই তো? ফরমালিন। তাহলে ফরমালিন কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমাদের এইচসিএইচও, এই এইচসিএইচও এর 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণকে আমরা কি বলছি? 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলছি, তাই তো? এখন কথা হচ্ছে ভাই, ভাই 40% জলীয় দ্রবণ, এটার মানেটা কি, তাই না? এটা একটা ব্যাপক প্রশ্ন আসে যে ভাই আপনি যে বলছেন ফরমালিন কি? ফরমালিন হচ্ছে এইচসিএইচও এর 40% জলীয় দ্রবণ। তার মানে আমি বলি, তুমি 40 গ্রাম এইচসিএইচও নিবে, আর হচ্ছে 60 গ্রাম তুমি হচ্ছে পানি নিবে। তাহলে তুমি যেটা পাবে, 100 গ্রামের কি পাবে ভাই? একটা মিশ্রণ পাবে, তাই না? 100 গ্রামের একটা কি পাবে? মিশ্রণ পাবে। এই মিশ্রণটাকে আমরা তখন বলবো ফরমালিন। এই মিশ্রণটাকে আমরা কি বলবো ভাই বলো তো? ফরমালিন। অর্থাৎ আমরা বলতে পারি যে 40 মিলিলিটার এইচসিএইচও আর হচ্ছে আমাদের 60 মিলিলিটার পানি, এই দুইটাকে একসাথে যোগ করলে কি পাওয়া যায়? 100 মিলিলিটারের একটা মিশ্রণ পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফরমালিন। এটাকে আমরা কি বলি ভাই বলতো? ফরমালিন বলে থাকি। তাহলে ফরমালিনের কাজ কি? ফরমালিনটা হচ্ছে এই যে দেখো, আমার জীবদেহে কি থাকে? নাইট্রোজেন থাকে না? জীবদেহে কি থাকে? নাইট্রোজেন। যেমন প্রোটিনেও কি থাকে? নাইট্রোজেন থাকে। এই প্রোটিনের সাথে ও কি করে যেন একটা বন্ধন তৈরি করে বসে থাকে। এই নাইট্রোজেনের সাথে এই সিএইচও কি করে? একটা জটিল বন্ধন তৈরি করে। কি তৈরি করে? জটিল বন্ধন তৈরি করে। এই জটিল বন্ধন যেটা তৈরি করতেছে, এর কারণে যেটা হয় যে অন্য কেউ এটাকে এসে তখন পচাতে পারে না। ঠিক আছে, তার মানে এই যে প্রাণীগুলো আছে, এদের যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনের সঙ্গে কি করে? এই এইচসিএইচও একটা জটিল বন্ধন তৈরি করে, যার কারণে অন্য ব্যাকটেরিয়া বা কেউ এসে এদেরকে পচাতে পারছে না। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমরা যে দেখি যে মাছে বা ফলে, মাছে বা ফলে ফরমালিনটা নিষিদ্ধ, তাই না? ফরমালিন কি? ফরমালিন নিষিদ্ধ। এর কারণটা কি? এইটা একটু বলেন। এর কারণটা হচ্ছে এই যে দেখো, ফরমালিন যখন মাছের সঙ্গে আছে, ও তখন তোমার শরীরের ভিতরে কিন্তু চলে যাবে, এবং শরীরের ভিতর যখন যাবে, তোমার কিডনিতে কিন্তু ভাই, আমাদের কিডনিতে কি হয় বলতো? কিডনিতে আমরা যেটা বলতে পারি যে আমাদের কিডনিতে কিন্তু, আমাদের কিডনিতে কিন্তু অসম রেগুলেশন, তাই না? এইরকম একটা নাম বায়োলজিতে তোমরা পড়ে আসবে, অসম রেগুলেশন। এই জিনিসটাতে না ও হচ্ছে
বাধা দেয়, ঠিক আছে, অসম রেগুলেশন বাধা দেয়। এবং তুমি চিন্তা করবে যে যেহেতু আমরা দেখি এই সিএচওটা নাইট্রোজেনের সাথে বন্ধন করে, আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে না, ওর সাথেও দেখা যায় এই ইউরিয়াটা কি করে ফেলে বলতো, সরি ইউরিয়া না তো, এই যে আমাদের মিথানল, এই মিথানলটা কি করে আমাদের বন্ধন তৈরি করে ফেলে, ঠিক আছে। কারণ কি আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ, ওখানে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনে কি করে, নাইট্রোজেনের সাথে এই সিএইচওটা একটা জটিল বন্ধন তৈরি করে ফেলে। এবং এই জটিল বন্ধনের ফলে হয় কি, আমাদের কিডনির যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতাটা তখন নষ্ট হয়ে যেতে পারে, আমাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই কিডনি ড্যামেজটা এড়ানোর জন্য আমাদের কিন্তু ফরমালিন থেকে দূরে থাকা উচিত উচিত উচিত। এই কারণে বলছে যে মাছে বা ফলে ফরমালিন নিষিদ্ধ। তাহলে আমি আরেকবার একটু সামারি করি, শরীরের ভিতর কি আছে, কিডনি, কিডনিতে কোন প্রসেস চলে, অসম রেগুলেশন। এবং কিডনিতে যে বর্জ্য পদার্থগুলো আছে তাদের মধ্যে নাইট্রোজেন আছে, এই যে এই সিএইচওটা ওই নাইট্রোজেনের সঙ্গে কি করে বন্ধন তৈরি করতে থাকে, এবং কিডনিকে একসময় কি করে ড্যামেজ করে ফেলে, কিডনিকে কি করে ফেলে, ড্যামেজ করে ফেলে। এইবার আমরা আসি ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো, ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। আচ্ছা, যদি মনে রাখো ভাইয়া যে আসল নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে কখন ফ্যাটি অ্যাসিড বলা হয়, যখন কার্বন সংখ্যা অনেক বেশি থাকে, যখন কার্বন সংখ্যা অনেক বেশি হয়, অনেক বেশি হয়, তখন আমরা সেইটাকে কি বলছি বলতো, তখন আমরা সেই জিনিসটাকে বলছি ফ্যাটি অ্যাসিড। এর সংকেত কি, CnH2n+1 COOH। তাহলে একটু আমাকে বলো তো ভাই, এখানে এন এর মান কত পসিবল, এখানে এন এর মান হচ্ছে 0 কিন্তু পসিবল। দেখো এন এর মান যখন 0 তখন আমরা পাচ্ছি HCOOH, এটাকে আমরা বলি কি মিথানোইক অ্যাসিড, এটাকে কি বলি, মিথানোইক অ্যাসিড, এই নামে হচ্ছে আমরা চিনি। আবার এন এর মান যখন 1 তখন আমরা পাই ভিনেগার, তাই তো, CH3COOH বা ইথানোইক অ্যাসিড, কি অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডকে কখন আমরা ফ্যাটি অ্যাসিড বলছি, যখন কার্বন সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, ফ্যাটি অ্যাসিড বলছি। এবং সব ফ্যাটি অ্যাসিডের যে জিনিসটা কমন সেটা হচ্ছে কি, COOH, এইটা হচ্ছে এদের কমন কার্যকারী মৌলক, কমন কার্যকারী মৌলক, ঠিক আছে, এটা হচ্ছে এদের কমন কার্যকারী মূলক। এবং আরেকটা কথা তুমি মাথার মধ্যে গেঁথে নাও ভাই, আমি এইটা হচ্ছে সবাই ভুল করে, এইটা হচ্ছে আমাদের সবাই ভুল করে, ঠিক আছে। কি ভুল করে, যে আমাদের এই যে COOH, এই হাইড্রোজেনটা H+ আকারে বের হবে, এই H+টা আকারে কি হবে, বের হবে, ঠিক আছে। এই CH3 এর বাকি হাতগুলোতে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না, ঠিক আছে, কোনো হাতে কোনো পরিবর্তন হবে না। মানে কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তারা কখনো H+ তৈরি করতে পারবে না, একটা হাইড্রোজেনও H+ তৈরি করতে পারবে না, এইটা হচ্ছে শর্ত আর কি, ঠিক আছে। কোনো হাইড্রোজেনই H+ তৈরি করতে পারবে না যারা কি আছে, কার্বনের সাথে আছে, শুধুমাত্র যারা অক্সিজেনের সাথে থাকবে তারা H+ তৈরি করবে। তাহলে এইবার তুমি আমাকে বলো, আমি যদি একটু অক্সালিক অ্যাসিডের ছবিটা আঁকি, কার্বন কার্বন, COOH, COOH, তাহলে দেখো এই দুইটা হাইড্রোজেন কেন এখান থেকে বের হবে, কারণটা কি, ওরা কার সাথে যুক্ত আছে, অক্সিজেনের সাথে যুক্ত আছে, দ্যাটস ওয়াই এই দুইটা H+ কিন্তু এখান থেকে কি হবে, বের হবে। কিন্তু কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে ওরা কিন্তু H+ আকারে বের হবে না, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত বা রুলস। তাহলে আমরা তো অলরেডি একটু আগেই দেখলাম যে যে কোনো অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি কি দিয়ে, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি, ইথানোইক অ্যাসিড বা CH3COOH, এই জিনিসটা আমরা কি পাচ্ছি, পেয়ে যাচ্ছি। এইবার যদি আসি ভিনেগার, ভিনেগার কি জিনিস ভাই, ভিনেগার হচ্ছে ইথানোইক অ্যাসিডের, ইথানোইক অ্যাসিডের
4 থেকে 10% জলীয় দ্রবণ, ঠিক আছে? 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলছি? ভিনেগার বলছি। আমি জানি বইয়ের কোথাও কোথাও 6 থেকে 10 আছে, কোথাও কোথাও 4 থেকে 10 আছে, আসলে সামান্য পার্থক্য, তো এটা আসলে ভাই একই জিনিস ধরা যায় আর কি, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। যেমন আমি যদি বলি যে এই যে CH3COOH, এইটা তুমি নিছো কত? এটা নিছো হচ্ছে তুমি 5 গ্রাম, সাপোজ 5 গ্রাম নিছি, আর পানি নিছি হচ্ছে কি 95 গ্রাম। তাহলে এই দুটাকে যোগ করলে কত পাচ্ছি ভাই? 100 গ্রাম, তাই না? 100 গ্রাম দ্রবণ পাচ্ছি। এই 100 গ্রাম দ্রবণকে তখন আমরা বলবো ভিনেগার। কি বলবো ভাই বলো তো? ভিনেগার বলবো, ঠিক আছে? যে আমরা যদি বলি যে আমাদের CH3COOH এটাকে নিলাম হচ্ছে 5 মিলিলিটার, আর H2 এইটাকে নিলাম হচ্ছে আমাদের 95 মিলিলিটার, তখন যে দ্রবণটা আমরা পাচ্ছি সেই দ্রবণটাকে আমরা বলতেছি হচ্ছে ভিনেগার। এই দ্রবণটাকে আমরা কি বলছি বলতো? ভিনেগার বলছি। আচ্ছা, এখন আমরা আসি যে ভাই ভিনেগারটা কাজ করে কেমনে। আমরা তো জানি ভিনেগার হচ্ছে কি খাদ্য সংরক্ষণে ইউজ হয়, তাই না? খাদ্য সংরক্ষণে কি ইউজ হয়? খাদ্য সংরক্ষণে ভিনেগার ইউজ হয়, এটা তো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে এই যে খাদ্য সংরক্ষণে যে ভিনেগার ইউজ হচ্ছে, এই যে এত সুন্দর সুন্দর ভিনেগার যে আমরা দেখতে পারতেছি, এই ভিনেগারটা কিভাবে কাজ করে সেইটা একটু দেখান। ভাইয়া, ভিনেগারকে যখন তুমি পানিতে দিবা, ঠিক আছে, ও হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। ও হচ্ছে কি একটা দুর্বল অ্যাসিড, ওকে যখন তুমি পানিতে দিবা, ও কি করবে জানো? ও হচ্ছে CH3COO- আর হচ্ছে H+ তৈরি করবে। তার মানে আমরা বলতে পারি কি তৈরি করছে বলতো? প্রোটন তৈরি করছে। কি তৈরি করছে? প্রোটন তৈরি করছে। এই যে প্রোটনটা আমাদের যেটা তৈরি হচ্ছে, এই প্রোটনটা কি হবে? এই H+টা তখন আমাদের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার প্রোটিনের সাথে বিক্রিয়া করবে। ব্যাকটেরিয়ার কার সাথে বিক্রিয়া করবে? প্রোটিনের সাথে হচ্ছে বিক্রিয়া করবে। এবং ব্যাকটেরিয়ার প্রোটিনের সাথে যখন বিক্রিয়া করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটা মারা যাবে। ব্যাকটেরিয়াটা কি হবে বলতো? ব্যাকটেরিয়াটা মারা যাবে। কেন? তার প্রোটিনের কি হয়ে গেছে? প্রোটিনের তখন বিজারণ হয়ে যাবে। এই প্রোটিনটার তখন কি হবে বলতো? প্রোটিনটার সঙ্গে এই H+টা যোগ হবে, প্রোটিনটার হচ্ছে বিজারণ হয়ে যাবে। এই প্রোটিনটার যখন বিজারণ হবে, প্রোটিনটা নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা তখন কি হবে বলতো? মারা যাবে। তার মানে এই যে CH3COOH এর এই H+টাই হচ্ছে সব থেকে আসল, যে কি করে আমার প্রোটিনটাকে, ব্যাকটেরিয়ার প্রোটিনটাকে জারিত করে এটাকে কি করতে ফেলতেছে বলতো? মেরে ফেলতেছে, ঠিক আছে? এটাকে আমরা কি করছি? প্রোটিনটাকে আমরা বিজারিত করে সেটাকে কি করছি? মেরে ফেলছি আর কি, ঠিক আছে? আচ্ছা, দুইটাই করতে পারে, ওর জারণও করতে পারে, বিজারণও করতে পারে। কারণ এমনও হইতে পারে অক্সিজেনকে বের করে নিয়ে আসছে, তাই না? এটা ডিপেন্ড করবে ওটা কি ধরনের ব্যাকটেরিয়া, বা ওর প্রোটিনটা আসলে দেখতে কেমন সেইটার উপর নির্ভর করবে। সো আমি এখানে দুইটাই লিখে দিতে পারি যে প্রোটিনটার হচ্ছে জারণ বা বিজারণ যেটাই করুক না কেন, করে আসলে প্রোটিনটাকে নষ্ট করে ফেলবে। সিম্পল কথা কি? সিম্পল কথা, প্রোটিনটাকে কি করবে? সে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, প্রোটিন নষ্ট করবে। এই প্রোটিনটা যখন নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা অটোমেটিক মারা যাবে। এইভাবে হচ্ছে ভিনেগার কি করে? খাদ্যকে সংরক্ষণ করে। এবং তুমি মনে রাখবা, ভিনেগার কিন্তু মাত্র মাত্র 5 থেকে 10% বিয়োজিত হয়। মানে 100টা ভিনেগার নিলে যেটা দেখা যায় সেটা হচ্ছে মাত্র 5টা প্রোটন তৈরি হচ্ছে, যার কারণে তোমার শরীরের কি হচ্ছে না? কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু ঠিকই কি হচ্ছে? ক্ষতি হয়ে বসে থাকছে, ঠিক আছে? ও কিন্তু একটা দুর্বল অ্যাসিড। ও কি একটা দুর্বল অ্যাসিড। তাহলে চলো এবার যদি আমরা একটু কোশ্চেন কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে ভাই HCOOH একটা অ্যাসিড, ব্যাখ্যা করো। তাহলে তুমি চিন্তা করো ভাই, এইচ কার্বন ও এইচ, এই ভদ্রলোক যখন যে কোনো একটা ক্ষারের সঙ্গে যখন বিক্রিয়া করে, তখন এই যে হাইড্রোজেনটা, ও হয়ে আছে ডেল্টা প্লাস, ও হচ্ছে কি ডেল্টা মাইনাস। এই হাইড্রোজেনটা তখন কি করে? এই OH এর সাথে যুক্ত হয়ে আমাদের পানি তৈরি করতেছে।
এবং আমাদের বাকি যে অংশটা আছে, এই যে বাকি যে অংশটা আছে, এটাই সোডিয়ামের সাথে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তার মানে এই সি ডাবল ও এন এ একটা কি তৈরি করতেছে, লবণ তৈরি করতেছে। তাহলে পানি তৈরি হচ্ছে আর কি হচ্ছে, লবণ তৈরি হচ্ছে। তাহলে ক্ষার কার সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য পাইলাম যে HCOH ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে, এটা আমরা পাইলাম, বিক্রিয়া করে। এবং তুমি যদি HCOH কে নাও, তুমি যদি HCOH কে নাও, তাহলে তুমি দেখবে ও কিন্তু H প্লাস ত্যাগ করে, ও কিন্তু কি করে, H প্লাস ত্যাগ করে। যেমন এই যে দেখো HCOH, আমি যখনই ওকে পানিতে দিব তখন ও কি ত্যাগ করবে বলতো ভাই, ও যেটা করবে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটাকে ত্যাগ করে দিবে, মানে HCOO মাইনাস আর H প্লাস তৈরি করবে। সো 2 নাম্বার বৈশিষ্ট্য, ও প্রোটন ত্যাগ করে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ও নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে। তাহলে এই যে আমাদের, এক কাজ করি, এটা অনেকে হচ্ছে ভুল করে আর কি, ঠিক আছে। তো আমি যেটা বলছি যে একদম সিম্পল কথায় আমরা 3টা বৈশিষ্ট্য পাচ্ছি। একটা বৈশিষ্ট্য কি ভাই, একটা বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে, নীল লিটমাসকে কি করছে বলতো ভাই, নীল লিটমাসকে হচ্ছে ও লাল করছে, এটা একটা বৈশিষ্ট্য পাচ্ছি। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা পাচ্ছি এটা গেল হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা পাচ্ছি যেটা কি, ওই যে একটু আগে যেটা দেখলাম যে ক্ষারের সাথে বিক্রিয়ায়, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। ফর এক্সাম্পল এই যে একটু আগেই দেখলাম যে HCOO OH, ওর সঙ্গে যদি এবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তাহলে ও হচ্ছে একটা ক্ষার, ও কি করবে, ও হচ্ছে একটা অ্যাসিড, ও ডেল্টা প্লাস, ও কি ডেল্টা মাইনাস, এই জিনিসটা চলে যাবে কার সঙ্গে, OH এর সঙ্গে, পানি তৈরি হচ্ছে, আর HCOO ও পটাশিয়াম, এই জায়গায় একটা হচ্ছে লবণ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সমযোজী বন্ধন না ভাই, এটা কিন্তু একটা আয়নিক বন্ধন। এখানে আমরা যেটা দেখতে পারি, এই অংশটা হচ্ছে মাইনাস, পটাশিয়ামটা হচ্ছে কি প্লাস, এই অংশটা মাইনাস, পটাশিয়ামটা প্লাস, ওদের মধ্যে কি আছে, একটা আয়নিক বন্ধন কিন্তু কাজ করছে। আর আমরা 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা দেখলাম সেটা হচ্ছে কি, জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করে, তাই না, প্রোটন বা H প্লাস ত্যাগ করে। আমরা দেখতেছি জলীয় দ্রবণে কি ত্যাগ করে, প্রোটন বা H প্লাস ত্যাগ করে। যেমন HCOOH, আমরা দেখতেছি যেহেতু ও ডেল্টা মাইনাস ও ডেল্টা প্লাস, পানির সাথে আসার সাথে সাথেই HCOO মাইনাস আর H প্লাস জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটা আমাদের তৈরি হচ্ছে। এইবার যদি আসি আমাদের খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা কি ভাই, ট্রান্সফরমেশন। তোমাকে বলছে অ্যালকেন থেকে আগে অ্যালকোহল বানাও, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাও, তারপরে না হয় জৈব অ্যাসিড কিছু একটা বানাও, ঠিক আছে, এই জিনিসটা বানাও। তাহলে ভাই আমি যদি একটা অ্যালকেনকে নেই, CH3 CH2 CH3, প্রথম কাজ হবে তো ওর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দাও। কেন, আমরা অ্যালকাইল হ্যালাইড বানাইতে চাচ্ছি, কিসের উপস্থিতিতে, ইউভি আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। তাহলে কি হবে তোমাদের নিশ্চয় মনে আছে যে ভাই আমাদের এই জায়গার একটা যে হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কি হবে, ক্লোরিনের সাথে যুক্ত হবে। আর এখানকার একটা ক্লোরিন কি করবে, একটা ক্লোরিন এই হাইড্রোজেনের জায়গাটায় এসে কি হবে ভাই, যুক্ত হবে। অর্থাৎ CH3 CH2, এই যে দেখো আগে এখানে 3টা হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেনের জায়গায় কি আসলো, একটা ক্লোরিন চলে আসলো এবং HCl চলে আসলো। এইটাকে আমরা বলতেছি অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা কি বলছি, অ্যালকাইল হ্যালাইড বলছি। কেন, এটা RX এইরকম দেখতে। আর কি, এই যে আমাদের এতটুকু অংশ হচ্ছে আর, আর এই ক্লোরিনটা হচ্ছে আমাদের এক্স, ক্লোরিনটাকে আমাদের এক্স, তো এটা হচ্ছে একটা কি অ্যালকাইল হ্যালাইড।
আচ্ছা, এখন এই যে অ্যালকাইল হ্যালাইড যেটা পেলাম, এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দেই, কি দ্রবণ দেই বলতো? জলীয় দ্রবণ। তাহলে কি হবে ভাই? তাহলে যেটা হবে, এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং এই ওইচটা কি করবে? এই জায়গাটায় চলে আসবে, অর্থাৎ আমাদের কি CH3 CH2 CH2OH আমাদের কি তৈরি হচ্ছে? একটা অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যালকেন থেকে কি পাচ্ছি? একটা অ্যালকোহল পাচ্ছি, তাই তো? অ্যালকেন থেকে কি পাচ্ছি? একটা অ্যালকোহল পাচ্ছি। এখন এই যে আমাদের CH3 CH2 CH2OH এই ভদ্রলোকের সঙ্গে যদি আমরা এখন কি করি? জারণ করি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাই জারণটা করবেন কি দিয়ে? ওই যে একটু আগে দেখাইলাম, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে কি দিয়ে? সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাই না? ওরা নিজেরা বিক্রিয়া করে কি তৈরি করবে? K2Cr2O7 সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি আর হচ্ছে কি তৈরি করবে বলতো? জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেনটা কি করবে? একটু আগে দেখাইছিলাম, মনে আছে? যে কি করবে? CH3 CH2 কার্বন, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, এই জায়মান অক্সিজেনটা কি করে? দুইটা হাইড্রোজেনকে বের করে নেয়, নিয়ে কি তৈরি করে? দুইটা হাইড্রোজেনকে বের করে ও পানি তৈরি করে এবং এই পানির সাথে কি করে? CH3 CH2 কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন ও, তাই না? আমরা দেখতে পাই যে আগে আমাদের কি ছিল? এখানে একক বন্ধন ছিল, এখানে একটা কি হচ্ছে? দ্বিবন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তাই না? একটা কি তৈরি হচ্ছে? অ্যালডিহাইড তৈরি হচ্ছে। যে অ্যালডিহাইডটার নাম কি? আমাদের প্রোপানেল। কি অ্যালডিহাইড তৈরি হচ্ছে ভাই? প্রোপানেল তৈরি হচ্ছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি? আরেকটা মজার ব্যাপার যে এই যে যে প্রোপানেলটা তৈরি হচ্ছে, যে প্রোপানেলটা আমাদের তৈরি হচ্ছে, এই প্রোপানেলকে যদি আমরা জারণ করি, প্রোপানেলকে যদি জারণ করি, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? CH3 CH2COOH আমাদের কি তৈরি হচ্ছে? প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে ভাই বলতো? প্রোপানোয়িক অ্যাসিড জিনিসটা তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই প্রোপানেলের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া করতেছি, তখন আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড জিনিসটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে একটা অ্যালকেন ছিল, এই অ্যালকেনের সাথে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড এই জায়গাটায় আমাদের তৈরি হচ্ছে। এখন আমরা যদি একটু পরের বেজে যাই, তাহলে এখানে আমাদেরকে বলছে যে অ্যালকিন থেকে প্রথমে অ্যালকোহল বানাও, অ্যালকোহল থেকে আগে অ্যালডিহাইড বানাও, অ্যালডিহাইড থেকে হচ্ছে জৈব অ্যাসিড বানাও। তাহলে আমরা যদি যে কোনো একটা অ্যালকিন দিয়ে শুরু করি, CH2 দ্বিবন্ধন CH2, এর সঙ্গে যদি আমরা পানি যোগ করি এবং এই পানির যখন যোগ করব তখন আমাদের একটা অ্যাসিড যোগ করতে হয়। আমরা নিলাম হচ্ছে H3PO4 বা ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের কাজ কি? ফসফরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানিটাকে H+ আর OH- দুইটাতে হচ্ছে ভেঙে ফেলা। এখন H+টা যোগ হবে কোথায়? একটা কার্বনে। OH- যোগ হবে কোথায়? আরেকটা কার্বনে। তার মানে আমাদের CH3 CH2OH একটা কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। একটা অ্যালকোহল হচ্ছে আমাদের এই জায়গায় তৈরি হচ্ছে। এই অ্যালকোহলের সঙ্গে এই অ্যালকোহলের সঙ্গে যদি আমরা এখন কি করি বলতো? এখন যদি আমরা জায়মান অক্সিজেন যোগ করি, কোথা থেকে পাবো? এই যে একটু আগে বললাম K2Cr2O7 আর হচ্ছে কি H2SO4, এই ভদ্রলোককে যদি যোগ করি তাহলে একটু পরেই আমরা কি পাবো ভাই? CH3CHO প্লাস পানি পেয়ে যাবো, তাই না? আমাদের কি তৈরি হচ্ছে? একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে। এবং এই অ্যালডিহাইডকে যদি আমরা এক কাজ করি, এই অ্যালডিহাইডকে যদি আমরা এখন আবার জায়মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করি, কোথা থেকে পাবো? সেম জিনিস, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের আলটিমেটলি কি তৈরি হচ্ছে ভাই?
CH3COOH আর হচ্ছে পানি তৈরি হচ্ছে, CH3COOH আর হচ্ছে পানি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? তাহলে এই যে জৈব অ্যাসিড কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার একটা পদ্ধতি। তোমরা চাইলে আরো অনেক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে বিক্রিয়া বানানো যাবে না। অনেক স্টুডেন্ট আছে আন্দাজে ফাতালে একটা বিক্রিয়া লিখে আমরা বলি যে আমাদের হচ্ছে কি হচ্ছে না, চলো যাচাই করি। এটা কিন্তু করা যাবে না। এইবার আমরা দেখি অ্যালকাইন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। তাহলে ভাই এই যে দেখো হাইড্রোজেন কার্বন ত্রিবন্ধন, কার্বন হাইড্রোজেন, ওকে আমরা চাইলে যেটা করতে পারি ভাই সেটা হচ্ছে যে সরাসরি আমি ওর সঙ্গে পানি যোগ করব, আর হচ্ছে আমাদের 20% H2SO4, তারপর হচ্ছে 2% HgSO4, আর হচ্ছে 80°C তাপমাত্রা। তাহলে আমরা পাবো কি CH3CHO, তাই না? একটা কি অ্যালডিহাইড পেয়ে যাবো। এই অ্যালডিহাইডটাকে যদি আমরা এক কাজ করি, যে এই ভদ্রলোককে যদি আমরা K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে জারণ করি, তাহলে দিন শেষে কি পাবো? CH3COOH পেয়ে যাব, যেটা হচ্ছে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হচ্ছে যে ভাই আমাকে তো বলছে অ্যালকাইন থেকে অ্যালকোহল বানাও, এই অ্যালকোহলটা কেমনে বানানো যায়? কেন, খুবই সিম্পল। হাইড্রোজেন কার্বন ত্রিবন্ধন, কার্বন হাইড্রোজেন, এর সঙ্গে তুমি হাইড্রোজেনের বিক্রিয়া দাও। তুমি কি দিচ্ছ? তুমি দিবা হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। তাহলে তুমি কি পাবে? CH2 দ্বিবন্ধন CH2, এটা তুমি পেয়ে গেলে। এখন CH2 দ্বিবন্ধন CH2 যখন তুমি পাচ্ছ, এর সঙ্গে তুমি পানি যোগ করে দাও। কোন অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। তাহলে কি পেয়ে যাচ্ছ? CH3CH2OH, এইটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এন্ড দিস ইজ দ্য অ্যালকোহল ইউ আর ওয়ান্টিং। অথবা আরেকটা টেকনিক আছে যেটা আমাদের বইয়ে বলা নাই, যে CH3CaOH কে যদি আমরা জায়মান হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করি, তাহলে আমরা পাই হচ্ছে কি CH3COOH। কিন্তু CH3CHO ওকে যদি আমরা বিজারণ করি, কি করি ভাই বলতো? বিজারণ করি কি দিয়ে? জায়মান হাইড্রোজেন দিয়ে, বিজায়মান হাইড্রোজেন দিয়ে, তাহলে কিন্তু আমরা অ্যালকোহলটা পেয়ে যাচ্ছি, অ্যালকোহলটা পেয়ে যাচ্ছি। এখন এই বিজায়মান হাইড্রোজেন কোথা থেকে পেতে পারো? বিজায়মান হাইড্রোজেন তুমি চাইলে হচ্ছে বিজায়মান হাইড্রোজেন তো তুমি চাইলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা অবশ্য খুবই পাওয়ারফুল, এটা ব্যবহার না করাটাই উত্তম। এটা আবার দেখা যাবে অ্যালকোহল না বানায় অন্য কিছু বানায় ফেলছে। তুমি যেটা করতে পারো যে আমার জিঙ্ক আর HCl হয়তো ব্যবহার করতে পারো, ঠিক আছে? তার মানে এমন কাউকে ব্যবহার করতে হবে যে কি করতে পারে, একটা বিজায়মান হাইড্রোজেনকে বানাতে পারে, যে হচ্ছে কি অ্যালডিহাইডকে কি বানাইতে পারে, অ্যালডিহাইডকে আমার অ্যালকোহল বানাতে পারে। এইরকম একটা কাউকে তোমার হচ্ছে লাগবে। আবার খুব বেশি বিজারণ করো না, তাহলে যেটা দেখা যাবে যে অ্যালকোহল না হয়ে অ্যালকেন অ্যালকিন এইসব তৈরি হয়ে বসে আছে, সেইটা কিন্তু করা যাবে না। এইটা হচ্ছে একটা টেকনিক। তাহলে চলো এইবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি, যেটা প্রতি বছর পরীক্ষার মধ্যে আসে। আমাকে বলছে CnH2n+1Cl, মানে কি একটা অ্যালকাইল হ্যালাইড, তাই তো? RX সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে জলীয় দ্রবণ দিলে কি বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাকে বলছে যে আমাদের এ নামক একটা যৌগ তৈরি করছে আর একটা লবণ তৈরি করছে। তাহলে লবণটা কি হবে? এটা তো বোঝাই যায়, সোডিয়ামটা আর ক্লোরিনটা যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, যেটা কি একটা লবণ। এখন আমাকে বলছে এন এর ভ্যালু হচ্ছে 2, এন এর ভ্যালু 2, তার মানে C2H5Cl, ওর সঙ্গে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তাহলে আমাদের কি হবে? C2H5OH, এটা তৈরি করবে, এটা হচ্ছে এ। আবার এ কে দেখো জারণ করা হয়েছে, তাহলে এ কে যখন জারণ করা হবে তখন কি পাবো? CH3CHO, তাই না? একটা হচ্ছে কি অ্যালডিহাইড পাবো। একটু আগেই দেখে আসলাম যে অ্যালকোহলকে অ্যালকোহলকে যদি জারণ করা হয় অক্সিজেন দিয়ে, কি পাওয়া যায় ভাই? একটা অ্যালডিহাইড পাওয়া যায়, CH3CHO, একটা অ্যালডিহাইড আমরা পাচ্ছি, তাই তো? আমি একটু সুন্দর করে এই জিনিসটা লিখে দেই
যে তোমরা চাইলে C2H5OH কে দেখো আমি একটু আগে যেভাবে লিখছি না, ওইভাবেও তুমি চাইলে লিখতে পারো। কিরকম, যে CH3CH2OH এইভাবে লিখতে পারো, যেটাকে জারণ করলে আমরা কি পাচ্ছি, CH3CHO আর হচ্ছে পানি পাচ্ছি। তাহলে বি হচ্ছে কি একটা অ্যালডিহাইড। তাহলে এখন বলছে এ যৌগটির নাম কি, তাহলে আমরা দেখতেছি এ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তাহলে ওর নাম হচ্ছে কি ইথানল, তাই তো, ওর নাম কি ইথানল। আবার একটু বলতে চাচ্ছি যে বি যৌগটার নামটা কি, বি যৌগটার নাম হচ্ছে, যে বি যৌগটি কোন গ্রুপের একটু বলো তো ভাই, অ্যালডিহাইড গ্রুপের, তাই তো, হ্যাঁ ঠিকই তো আছে, বি যৌগটা কি CH3CHO না, তাহলে CHOটা কোন গ্রুপের, অ্যালডিহাইড গ্রুপের, ঠিক আছে, তো কোনো সমস্যা আমাদের নাই। আবার আমাকে বলছে যে বি যৌগটা হতে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ ঠিক আছে, CH3CHO, এটাকে যদি আমরা জারণ করি তাহলে আমরা কি পাচ্ছি, CH3COOH পাচ্ছি, যেটাকে আমরা কি বলতেছি, ইথানোয়িক অ্যাসিড বলতেছি। আবার বলতেছে যে ইথাইন থেকে প্রস্তুত করা যায়, হ্যাঁ এটাও তো আমরা জানি, CH3 CH, ওর সঙ্গে যদি পানির বিক্রিয়া দিই, তাই না, তারপরে কি H2SO4, কত পার্সেন্ট, 20%, বারবার লিখছি যাতে মুখস্থ হয়ে যায়, একদম যাতে ঘুমের মধ্যেও এই জিনিসগুলো কি থাকে, মুখস্থ থাকে, এই জন্য আমি এই জিনিসগুলো এতবার করে লিখে দিচ্ছি। তাহলে আমাদের কি তৈরি হবে, CH3CHO জিনিসটা তৈরি হবে। সো অবভিয়াসলি আমরা বলতে পারি 3 নাম্বারটাও কি আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি 1 2 3, তিনটেই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এইবার যদি আসি, যে আমাদেরকে বলা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, কে, এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তাই তো, তাহলে CH3CH2CH3, ওর সঙ্গে যখন ইউভি আর Cl2 আমরা দিব, তখন আমরা কাকে পাবো, CH3CH2CH2Cl, এটাকে আমরা পাবো। এখন ওর সঙ্গে যখন আমরা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে CH3CH2CH2Cl, ওর সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিব, তখন কি হবে, আমরা বলছিলাম বিক্রিয়াটা হয় হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া, তাই না, যখন বিক্রিয়াটা কি হচ্ছে, একটা অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়াতে কি হয়, এই যে সোডিয়ামটা এ চলে যাবে কার সাথে, ক্লোরিনের সাথে, এবং এই যে যে কার্বন থেকে ক্লোরিন যায়, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন কিন্তু বের হয়ে যায়, তাই না, একটা হাইড্রোজেন কি হবে, বের হবে কোথা থেকে, পাশের কার্বন থেকে, যে কার্বনে ক্লোরিন থাকে তার পাশের কার্বন, এইটা থেকে একটা হাইড্রোজেন বের হবে। অর্থাৎ আমরা যেটা বলতে পারি, আমাদের কিছুক্ষণ পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন CH2, এখান থেকে আমাদের একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা ক্লোরিন বের হবে, আমাদের কি তৈরি করবে, একটা অ্যালকিন তৈরি করবে, কি তৈরি করবে, একটা অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে। এবং আমি যদি জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, অনেকের হয়তো কনফিউশন হতে পারে, এই কারণে আমি জিনিসটা একদম সিম্পলিফাইড ওয়েতে ব্যাখ্যা করি, যে কি হচ্ছে ভাই, এখান থেকে যাচ্ছে ক্লোরিন, ক্লোরিন বের হয়ে চলে যাচ্ছে, এবং ক্লোরিনের পাশের কার্বন থেকে কি হবে, হাইড্রোজেন বের হয়ে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি CH3 কার্বন হাইড্রোজেন, আমাদের কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো দুইজনের কি হচ্ছে, দুইটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এই ফাঁকা হাতগুলোতে কি করবে, কিছুক্ষণ পরে দ্বিবন্ধন তৈরি হবে, কি তৈরি হবে, দ্বিবন্ধন তৈরি হবে, তাহলে আমাদের কি তৈরি করবে, একটা অ্যালকিন তৈরি করবে, এবং এর সাথে সাথে একটা পানি তৈরি হবে। তাহলে পানি দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি সিটাকে, সিটা হচ্ছে আমাদের প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে আমরা কি বলি, প্রোপিন বলে থাকি। তাহলে এখন দেখো আমাদেরকে বলছে যৌগ সি এর আণবিক ভর 42, কথাটা ঠিক আছে কিনা একটু মিলাই নেই, যে কার্বন 3টা হাইড্রোজেন 6টা, এটা হচ্ছে প্রোপিনের সংকেত। তাহলে একটা কার্বনের ভর কত, 12, 3টা কার্বনের ভর 3 × 12 = 36, একটা হাইড্রোজেনের ভর কত, 1, তাই না, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে 6টা হাইড্রোজেনের ভর কত, 6, তাহলে 36 + 6 = 42, হ্যাঁ ঠিক আছে, প্রোপিনের ভর হচ্ছে কত, 42, ঠিক আছে। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে অবশ্যই CH3CH দ্বিবন্ধন CH2, এর সঙ্গে যখন আমরা
ব্রোমিনকে যুক্ত করব, তখন আমরা দেখব CH3CHBr আর হচ্ছে কি CH2Br, ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। এটা কি লাল, কিছুক্ষণ পরে হয়ে যাবে বর্ণহীন। ঠিক আছে, এটা সমস্যা নাই। এইবার বলছে কি যে আমাদের ডিরেক্ট জৈব অ্যাসিড তৈরি করা যায়। হ্যাঁ, এটা করা যায়, বাট আমাদের সিলেবাসে দেওয়া নাই। ঠিক আছে, আমাদের সিলেবাসে নাই। এটা করা যায়, ঠিক আছে, এটা করা যায়, সিলেবাসে নাই। ঠিক আছে, তুমি যদি অ্যালকিনের সঙ্গে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দাও, ও হচ্ছে ডিরেক্ট জৈব অ্যাসিড করে, বাট আমাদের সিলেবাসে নাই, তাই আমরা এটাকে ধরবো না। তাহলে অ্যান্সারটা আমরা দিব কি আমাদের সিলেবাস অনুসারে 1 আর 2। আমাদের সিলেবাস অনুসারে 1 আর 2, কিন্তু বড় হলে কিন্তু আমরা দেখবো, আমরা দেখবো যে আমাদের সিলেবাস অনুসারে আমরা কি বলছি 1 আর 2 আনসার, কিন্তু বড় হলে আমরা দেখবো যে না, ডিরেক্ট জৈব অ্যাসিড তৈরি করা কিন্তু পসিবল। আচ্ছা, এইবার যদি আসি যে ভাইয়া, এইবার বলছে ডি যৌগ, তাহলে তুমি চিন্তা করো CH3CH2CH2Cl, ওর সঙ্গে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিবা, ও করবে হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম হবে, এই যে সোডিয়ামটা ও চলে যাবে ক্লোরিনের সাথে, তৈরি করবে কি সোডিয়াম ক্লোরাইড, আর ওইচটা কি হবে এই জায়গায় যুক্ত হবে CH3CH2CH2OH, এই যে একটা 3 কার্বন বিশিষ্ট কি অ্যালকোহল তৈরি হইলো। তাহলে এই যে অ্যালকোহলটা তৈরি হইলো, তাহলে ডি যৌগকে জারিত করতে বলছে। তাহলে তুমি আমাকে বলো, একটা অ্যালকোহলকে যদি আমরা জারণ করি কি দিয়ে, ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড দিয়ে, তাহলে আমাদের প্রথমে কি তৈরি হবে, প্রথমে তৈরি হবে হচ্ছে CH3CH2CHO, আমাদের কি তৈরি হবে, প্রোপান্যাল তৈরি হবে। কি তৈরি হবে, প্রোপান্যাল তৈরি হবে, যেখানে কি আছে CHO আছে। তাহলে প্রথমে যে যৌগটা তৈরি হয় তার মধ্যে কি আছে, CHO জিনিসটা আমাদের বিদ্যমান। আচ্ছা, এইবার বলছে যে CH3CHO, এটাকে যদি জারণ করি তাহলে জেড পাওয়া যায়। তাহলে জেড কি জিনিস, CH3COOH আর পানি, তাই তো। তাহলে আমরা বলতে পারি CH3COOH হচ্ছে আমাদের কি জেড। কারণ কি অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, আমরা কি পাচ্ছি ভাই, কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, তাই তো। আমরা কি পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড আমাদের পাচ্ছি। তাহলে COOH মূলক সম্বন্ধিত, ঠিক আছে। ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়, হ্যাঁ, এইটার 4 থেকে 10% জলীয় দ্রবণ কি, জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার, তাই তো। সো অবভিয়াসলি এটা ঠিক আছে। আবার বলতিছে জলীয় দ্রবণের সম্পূর্ণ আয়নিত হয়, ভুল কথা। CH3COOH এ হচ্ছে খুবই কি দুর্বল অ্যাসিড। তাহলে ও দুর্বল অ্যাসিড হওয়ার কারণে যেটা হবে, ও দুর্বল অ্যাসিড হওয়ার কারণে যেটা হবে, যে ওকে যদি তুমি পানিতে দাও, ও তৈরি করবে হচ্ছে CH3COO- আর H+। তাহলে তোমার যদি এখানে 100টা CH3COOH থাকে, ও আসলে 5 থেকে 6টা CH3COO- তৈরি করে। তাহলে 3 বাদে বাদ সব, 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এইবার দেখো আমাদেরকে বলছে CH3CH2CH2Cl, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ। তার মানে এটা কোন ধরনের বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া সবসময় কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়, তাই তো। কি তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। অ্যালকিন তৈরি হয় এবং আর কি তৈরি হয়, এই যে পটাশিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, করে পটাশিয়াম ক্লোরাইডের একটা লবণ তৈরি করবে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার, যে আর কি, আর হচ্ছে একটা লবণ, এবং কি তৈরি হবে, একটা পানি তৈরি হবে। এইবার যদি আসি যে ভাইয়া, আমাদেরকে বলছে কি CnH2n+1OH সংকেত বিশিষ্ট যৌগের তৃতীয় সদস্য এ। তাহলে তৃতীয় সদস্য মানে কি, দেখো ভালো করে খেয়াল করবে, CH3OH, ও হচ্ছে মিথানল প্রথম সদস্য, ও হচ্ছে মিথানল প্রথম সদস্য। তারপরে CH3CH2OH, ও হচ্ছে ইথানল দ্বিতীয় সদস্য। তাহলে CH3CH2CH2OH, ও হচ্ছে প্রোপানল, ও কোন সদস্য, 3 নাম্বার সদস্য। প্রোপানল হচ্ছে কি সদস্য, তৃতীয় সদস্য, তাই তো। প্রোপানল কোন সদস্য বলতো, তৃতীয় সদস্য।
তাহলে এই যে আমরা প্রোপানল যেটা পাচ্ছি, ঠিক আছে, আমরা প্রোপানল যেটা পাচ্ছি, এই প্রোপানলটাই হচ্ছে আমাদের তৃতীয় সদস্য এ। তাহলে এ যৌগের সংকেত কি? 1 2 3 OH, ঠিক আছে, এ নাম্বারটাই হচ্ছে কারেক্ট আনসার, যে এ হচ্ছে প্রোপানল। আচ্ছা, CnH2n+1 OH, তাহলে আমরা যদি একটু চেক করে দেখি যে এইটার সাথে মেলে কিনা। দেখো কার্বন কয়টা আছে? 3টা। হাইড্রোজেন তাহলে কয়টা হবে? 7টা। OH দেখি তো 7টা হাইড্রোজেন কিনা। 3 আর 2 5 আর 2 7, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা এই জায়গায় নেই। এ কে লঘু সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে প্রথমে বি পাওয়া যায়। তাহলে বিটাকে ভাই এই যে জারণ করতেছি, নিজেরাই এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ভাই CH3CH2CHO, তাই তো, এ হচ্ছে কি বি, এক অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে যদি আবার জারণ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি? CH3CH2COOH, ও হচ্ছে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমাদেরকে যেটা বলছে যে সি যৌগটি জলীয় দ্রবণে H+ সৃষ্টি করে, হ্যাঁ ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড। এই যে আমরা দেখতে পাচ্ছি সি যৌগটাকে, সি হচ্ছে CH3CH2COOH, ওকে পানিতে দেওয়ার সাথে সাথে কি তৈরি হবে ভাই? পানিতে দেওয়ার সাথে সাথে CH3CH2COO- আর H+ তৈরি হবে, ঠিক আছে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, এইটাও ঠিক আছে। CH3CH2COOH, ওর সঙ্গে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই তাহলে তুমি মনে রাখবা কি, এই হাইড্রোজেনটা চলে যাবে কার সাথে? OH এর সাথে, পানি তৈরি করে ফেলবে, এবং CH3CH2COO এই জিনিসটা হবে হচ্ছে কি মাইনাস, আর পটাশিয়ামটা হবে কি প্লাস, তাই তো। এটা একটা লবণ তৈরি করবে, কি তৈরি করবে? একটা লবণ তৈরি করবে। সো লবণ আর পানি তৈরি হয়, ঠিক আছে। খাদ্য সংরক্ষক তৈরিতে ব্যবহৃত হয়, ফালতু কথা ভাই, ও তো প্রোপানোয়িক অ্যাসিড, ও কেন খাদ্য তৈরিতে ব্যবহৃত হবে বা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হবে? খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তো CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। কোন অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড হচ্ছে কি খাদ্য তৈরিতে বা খাদ্য সংরক্ষণে কি হয়? সহায়তা করে। সো অবভিয়াসলি 3 বাদে বাকি সব 1 আর 2 হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার। 1 আর 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এইবার যদি আসি, এক্স যৌগ সোডিয়াম হাইড্রোক্সাইড CH3CH2COONA+ পানি। ভাই তুমি চিন্তা করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা অ্যাসিডের বিক্রিয়া দেই, কার্বন সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না, কার্বন সংখ্যা কিন্তু সেমই থাকে, তাই না? সেমই থাকে, কার্বন সংখ্যা কি থাকে? সেমই কিন্তু থাকে। সো এখানে কার্বন কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড হচ্ছে এইটা। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড কে? CH3CH2COOH, তাহলে ও হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। ও কি করছে ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, ওই যে ওখানে যেটা দেওয়া আছে CH3CH2COONA, আর হচ্ছে কি পানি তৈরি করছে। এরপরে যেটা আছে CnH2n+HCl CH3CH2CH2Cl, তাহলে এখানেও কথা, কার্বন সংখ্যা আনচেঞ্জড, কার্বন সংখ্যা আনচেঞ্জড। কিন্তু এখানে কিন্তু একটা কাহিনী আছে, বলছে কোন প্রভাবক ব্যবহার করা হয়েছে। তার মানে তোমাকে যেটা বলা হচ্ছে, আগে তুমি চিন্তা করো CnH2n কে, এখানে কার্বন কয়টা? 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, তার মানে ও হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। ও কি একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে তুমি চিন্তা করে দেখো ওর সংকেত কি হবে? CH3, তারপরে কি CH দ্বিবন্ধন CH2। তাহলে ওর সঙ্গে যখন তুমি HCl দিবে তখন আমাদের কিন্তু আমি বলেছিলাম 2টা যৌগ তৈরি হয়। একটা হচ্ছে কি মনে আছে যে হাইড্রোজেনটা কোথায় যাবে? এই কার্বনে, আর ক্লোরিনটা কোথায় যাবে? তার পাশেরটাতে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে এইরকম যে HCl, হাইড্রোজেনটা যাবে এই কার্বনে আর ক্লোরিনটা যাবে তার পাশের কার্বনে। তার মানে 2টা অপশন, একটা হচ্ছে CH3CH2CH2Cl, এটা তৈরি হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে কি CH3CH2, এখানে আমাদের ক্লোরিন, এখানে হচ্ছে CH3। এই যে দেখো ক্লোরিনটা চলে গেছে কোথায়? ক্লোরিনটা চলে গেছে হচ্ছে আমাদের এই কার্বনে, সরি
এটা আমি আরেকটু পরিষ্কার করে দেখাই। হ্যাঁ, এই যে দেখো আমাদের দুইটা জিনিস হইতে পারে, একটা কাজ করি, একটা হচ্ছে রেড কালি দিয়ে লিখি। এইচসিএল যখন হইছে, ক্লোরিনটা চলে গেছে এখানে, হাইড্রোজেনটা চলে গেছে এই কার্বনে। আর যখন এইচসিএল কি হয়েছে, ক্লোরিনটা চলে গেছে হচ্ছে আমাদের এই কার্বনে, হাইড্রোজেনটা চলে গেছে তার পাশের কার্বনে। এখন আমাকে প্রশ্ন বলছে কোনটা তৈরি হয়েছে, প্রশ্ন অনুসারে আমাদের এইটা তৈরি করতে বলছে। এইটা তার মানে কি বেশি তৈরি হবে, এইটা বেশি তৈরি হবে, এইটা কি হবে কম তৈরি হবে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বিপরীত মার্কোনিকভ নীতি। বিপরীত মার্কোনিকভ নীতি কি, আমরা মার্কোনিকভ নীতিতে কি পড়েছিলাম, আমরা মার্কোনিকভ নীতিতে পড়েছিলাম যে যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে হাইড্রোজেনটা কি করে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যদি আমরা H2O2 কে এখানে ব্যবহার করি তাহলে আমাদের এই জিনিসটা কি হয় বলতো, বেশি হয়ে যায়। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে H2O2। যদি H2O2 না হইতো তাহলে কি হইতো, এটা হবে হচ্ছে 90%, এটা হবে হচ্ছে 10%। কিন্তু যদি আমাদের মার্কোনিকভ নীতি ফলো করতাম, যদি আমাদের H2O2টা ব্যবহার না করতাম, তাহলে কি হইতো, CH3CH দ্বিবন্ধন CH2 প্লাস হচ্ছে HCl, আমাদের তৈরি করতে হচ্ছে CH3CHCl CH3। দেখো H2O2 যদি ব্যবহার না করি, এখানে H2O2টা আমরা ব্যবহার করিনি, তখন এইটা হয়তো 90%, আর আমাদের এই জিনিসটা হয়তো কি খুবই অল্প, কত 10%। এই জিনিসটা কত হইতো আমাদের মাত্র 10% হইতো। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি বিপরীত মার্কোনিকভ নীতি তখনই ফলো করবে যখন H2O2 ব্যবহার করব, তখন এইটা পাওয়া যাবে কি অনেক বেশি, কত পার্সেন্ট, 90%। এই জন্য অ্যান্সারটা হচ্ছে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড এইটাকে আমরা বলি H2O2। এইবার তাহলে আমরা যদি একটু আসি, যে খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দেখছি এবং সবই কিন্তু কোথায় আসছে বলতো, বোর্ডে আসছে। যেমন বলতেছে উল্লিখিত কোন যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়। বা তুমি একটা জিনিস মনে রাখো, আমি যদি টলেন বিকারকের সংকেতটা তোমাকে লিখে দিই, ঠিক আছে, টলেন বিকারকের সংকেতটা হচ্ছে সিলভার, সরি এটাকে একটু কাটতে হবে, আমি যদি একটু দেখাই দেই, আচ্ছা কাজ করি, আমি স্লাইডটা যদি একটু ইরেজ দিয়ে দেই। ওকে, আমার টলেন বিকারক হচ্ছে কি, টলেন বিকারক জিনিসটা কি, টলেন বিকারক জিনিসটা হচ্ছে ক্ষারীয় ক্ষারীয় সিলভার নাইট্রেট। ঠিক আছে, ক্ষারীয় সিলভার নাইট্রেট। তাহলে ক্ষারীয় সিলভার নাইট্রেটকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক। অনেকে বলতে পারে ভাই টলেন বিকারক জিনিসটা কি, টলেন বিকারক জিনিসটা হচ্ছে ভাই আসলে কিছুই না, আমরা একটা সিম্পল কথায় যেটা বলতে পারি যে টলেন বিকারক হচ্ছে আমাদের ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইড, সরি ভাইয়া, এটা হবে হচ্ছে ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইডকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক। ভাই সংকেতটা কি, সংকেতটা হচ্ছে AgNH3, তারপরে হচ্ছে 2, তারপরে বাইরে হচ্ছে OH। ঠিক আছে, এই ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইড কিন্তু ভিতরে কি আছে, অ্যামোনিয়া যুক্ত, অ্যামোনিয়া যুক্ত। ঠিক আছে, অ্যামোনিয়া যুক্ত, এই অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার হাইড্রোক্সাইডকে আমরা কি বলতেছি বলতো ভাই, টলেন বিকারক বলছি। এখন কথা হচ্ছে এই টলেন বিকারকের কাজটা কি ভাই সেটা একটু বলেন। এই যে দেখো CH3CH2OH, এইটা বিক্রিয়া করে যে CH3CHO একটা অ্যালডিহাইড তৈরি করতেছে, এই অ্যালডিহাইড তৈরি করার যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় হচ্ছে টলেন বিকারকটা কি করে বলতো ভাই, সাহায্য করে। কিরকম সাহায্য করে, যে আমি যদি বিক্রিয়াটা লিখে দিই, ঠিক আছে, এটা তোমরা এইচএসসি তে উঠলে দেখতে পারবে, তারপর আমি হচ্ছে বিক্রিয়াটা লিখে দেই, যে আমাদের CH3CHO আছে, তাই তো, কে আছে বলতো ভাই, CH3CHO আছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে পারি যে এই CH3CHO-টা আমার এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে দেখো কি তৈরি করে। আমি যদি এইটা একটু লিখে দিই তোমাদেরকে, যে আমাদের এই যে CH3 কার্বন অক্সিজেন হাইড্রোজেন, ও কি করছে ভাই, ও হচ্ছে এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করছে।
টলেন বিকারকে কে আছে ভাই? টলেন বিকারকে সিলভার প্লাস জিনিসটা থাকে আর ওএইচ মাইনাস জিনিসটা থাকে, ঠিক আছে? সিলভার প্লাস আর ওএইচ মাইনাস জিনিসটা বেশি পরিমাণে থাকে। এই সিলভার প্লাস আর ওএইচ মাইনাস যখন এখানে বিক্রিয়া করবে না, কিছুক্ষণ পরে তুমি দেখতে পারবা কি জানো, সিলভারটা অধঃক্ষেপ পড়ে যাচ্ছে, সিলভারটা অধঃক্ষেপ পড়ে যাচ্ছে, আর আমাদের এই জায়গায় একটা অ্যাসিড তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে ভাই? অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা আমি বিক্রিয়াটা আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো, ক্ষারীয় অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইডকে আমরা কি বলছি বলতো? টলেন বিকারক বলছি। এই টলেন বিকারকের মধ্যে বেশি থাকে কে? সিলভার প্লাস আর ওএইচ মাইনাস। এই সিলভার প্লাসের ওএইচ মাইনাস এদের সঙ্গে যখন অ্যালডিহাইডটা বিক্রিয়া করতে আসে, এই যে আমাদের সিলভার না, এই সিলভারটা অধঃক্ষেপ পড়ে যায়। কি পড়ে যায় বলতো ভাই? অধঃক্ষেপ পড়ে যায় এবং আমাদের CH3COOH আর পানি তৈরি করে। তাহলে আমাকে একটু বলো, আমরা এনডিসি তে যখন পরীক্ষা করছিলাম তখন দেখেছিলাম এই সিলভারটা না কিসের মতো কাজ করে জানো? দর্পণের মতো কাজ করে। কিসের মতো কাজ করে বলতো? দর্পণের মতো কাজ করে। তাহলে ও যদি দর্পণের মতো কাজ করে, তুমি তোমার নিজের চেহারাটা কিন্তু দেখতে পারবা। তাহলে আমাদেরকে বলতেছে উদ্দীপকের কোন যৌগটি টলেন বিকারের সাথে অধঃক্ষেপণ বিক্রিয়া দেয়? অ্যান্সারটা হচ্ছে কি, এই যে জারণ করার কারণে আমাদের কি হচ্ছে, CH3CHO, এটা কি? এটা হচ্ছে বি যৌগটা। আর সি যৌগটাকে, সি যৌগটা হচ্ছে পানি, সি যৌগটাকে, সি যৌগ হচ্ছে পানি। এই CH3CHO ওকে জারণ করলে আমরা কি পাচ্ছি? CH3COOH টা পাচ্ছি। কি পাচ্ছি? CH3COOH টা পাচ্ছি। দ্যাটস ওয়াই আনসারটা হবে হচ্ছে বি। বি হচ্ছে অ্যালডিহাইড, ও হচ্ছে কি করে? টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। একই প্রশ্ন পরের সেম বছর যশোর বোর্ডে এসেছে, টলেন বিকারকের সাহায্যে অ্যালডিহাইডের বিক্রিয়ায় বিজারিত পদার্থটির একটি আয়ন কতটি ইলেকট্রন গ্রহণ করে? ভাইয়া তুমি দেখো, এই যে সিলভার প্লাসটা, এই সিলভার প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে? সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে ও কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে টলেন বিকারক কি কাজে ব্যবহার করা হচ্ছে? অ্যালডিহাইড চিহ্নিত করতে। অ্যালডিহাইড চিহ্নিত করতে আমাদের টলেন বিকারকটা ব্যবহৃত হয়। নিচের চেহারা দেখা যায় টেস্ট টিউবের নিচে। হ্যাঁ, এই যে আমি টেস্ট টিউবটা এইভাবে নিছিলাম, এই জায়গায় আয়নার মতো নিজের চেহারাটা দেখতে পাইছিলাম। আচ্ছা এইবার আমাদের তাহলে একটু দেখি, প্রথমে বলছে যে ভাই এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি যাচাই করো। তাহলে CH2 দ্বিবন্ধন CH2, জাস্ট কিছুই না, হাইড্রোজেন দিব, নিকেল দিব, আর কি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব, তাহলেই আমরা কি পেয়ে যাচ্ছি? CH3 পেয়ে যাচ্ছি, তাই না? এইটাই হচ্ছে কি এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি। এরপরে বলছে এক্স এবং ওয়াই পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, হ্যাঁ সম্ভব, ঠিক আছে, আমি জানি এটা সম্ভব। কেমনে সম্ভব দেখাচ্ছি। CH2 দ্বিবন্ধন CH2, জাস্ট খালি কি যোগ করেছি? পানি যোগ করেছি, আর কে? ফসফরিক অ্যাসিড। তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? H প্লাস আর OH মাইনাস। H প্লাসটা চলে যাচ্ছে একটা কার্বনে, OH মাইনাসটা চলে যাচ্ছে পাশের কার্বনে। এই তো CH3CH2OH আমাদের Y তৈরি হয়ে বসে আছে। এরপরের বিক্রিয়াটা যদি যাই, তাহলে আমাদেরকে বলছে যে এখানে এ হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্রোমাইড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড, তাই তো? 3 কার্বন বিশিষ্ট কি বলতো ভাই? অ্যালকাইল ব্রোমাইড। তার মানে এ কি? CH3CH2CH2Cl। তাহলে ওর সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিই, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের তৈরি হচ্ছে কি CH3CH দ্বিবন্ধন CH2 প্লাস NaCl প্লাস পানি। আর যদি সেম বিক্রিয়ায় যদি আমরা জলীয় দ্রবণ দিই, তাই না? সেম বিক্রিয়ায় যদি আমরা কি দিই? জলীয় দ্রবণ দিই, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? CH3CH2CH2OH আর হচ্ছে পানি তৈরি হচ্ছে। তাহলে আমাকে বলছে যে এক্সটা কি ভাই? তাহলে এক্সটা হচ্ছে, আমাদের ধরেই নিতে পারি যে এক্সটা হচ্ছে এই জায়গায় একটা অ্যালকিন। কোন অ্যালকিনটা? এই যে আমাদের CH3
সিএইচ দ্বিবন্ধন CH2 এই অ্যালকিনটা। তাহলে এখন বলছে ওয়াই কি, ওয়াই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, তাই তো? এখানে আমরা দেখতেছি যে ওয়াইটা হবে কি সোডিয়াম ক্লোরাইড, আর জেডটা কি হবে একটা অ্যালকোহল CH3 CH2 CH2OH, তাই তো? আমরা যদি একটু কারেকশন করে দেই যে OH এর আগে এখানে হবে হচ্ছে CH2OH, এটা হচ্ছে আমাদের জেড, আর উপরের যৌগটা হচ্ছে ওয়াই। তাহলে বলছে এক্স ও জেড যৌগের, আচ্ছা সরি সরি উপরেরটা হচ্ছে এক্স ভাইয়া, তাহলে এটা হচ্ছে এক্স, তাই না? এটা হচ্ছে কি এক্স। তাহলে বলছে এক্স আর জেড যৌগ, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে এক্স। বলছে পারস্পরিক রূপান্তর সম্ভব। পারস্পরিক রূপান্তর মানে কি? পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে CH3CH দ্বিবন্ধন CH2 ওর সঙ্গে তুমি যদি পানি যোগ করো, তাই না? কি যোগ করতেছি ভাই বলো তো? পানি যোগ করতেছি। তাহলে আমাদের কি তৈরি হবে? যদি আমাদের এখানে ফসফরিক অ্যাসিডটাকে নেই, ওর কিন্তু ভাই আমাদের CH3CHOH এইটা তৈরি হবে, ঠিক আছে? কিন্তু আমাদের তো এইটা দরকার ছিল না। মানে হচ্ছে এইচ প্লাসটা কোথায় চলে যাবে বলতো? এইচ প্লাসটা চলে যাবে এই কার্বনে, ওএইচটা চলে যাবে এই কার্বনে। এইটা তো আমাদের দরকার নাই, এটা তো আমি তৈরি করতে চাইনি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কি রকম টেকনিক অ্যাপ্লাই করতে হবে? যে আমরা সিলেবাসে আমাদেরকে বলা আছে, ঠিক আছে? সিলেবাসে যদিও আমাদেরকে এই পদ্ধতিটা বলা নাই, কিন্তু আমি জাস্ট জেনে দিলাম যে এইচ প্লাসটা যোগ করলে ও এখানে এসে এইভাবে যুক্ত হচ্ছে। কিন্তু এইটার আসলে রিয়াল যে প্রসিডিওর সেইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে রিয়াল প্রসিডিওরটা কি ভাই, এটা একটু দেখান তো। আপনি তো যেটা দেখাইলেন সেটা তো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা পাচ্ছি না, তাই না? তাহলে রিয়াল প্রসিডিওর কি? রিয়াল প্রসিডিওরটা কিন্তু খুবই সহজ, যে CH3 কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন CH2 ওর সঙ্গে আমরা প্রথমে কি যোগ করব বলতো? HBr যোগ করব, এবং দিব কাকে? H2O2 কে। তাহলে আমাদের কে তৈরি হবে? CH3 CH2 CH2Br ও তৈরি হবে, তাই না? হাইড্রোজেনটা যাবে কোথায়? এই কার্বনে, ব্রোমিনটা আসবে তার পাশের কার্বনে। এখন ওর সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, ওর সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে আমরা যেটা বলবো যে CH3 CH2 CH2OH এটা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এক্স থেকে জেড তৈরি করা সম্ভব, তাই না? এক্স থেকে জেড কি সম্ভব? এক্স থেকে জেড তৈরি করা সম্ভব। আর যদি তুমি চিন্তা করে দেখো যে ভাই জেড থেকে এক্স কেমনে বানাবেন, জেড থেকে এক্স হচ্ছে কেমনে বানাবেন সেইটা একটু দেখাই। তাহলে এই যে CH3 CH2 CH2OH ওর সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে কি হবে ভাই? সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? সালফিউরিক অ্যাসিড দিলে যেটা হবে, এই কার্বন থেকে বের হবে কি OH বের হবে, ঠিক আছে? এই কার্বন থেকে কি বের হবে? OH বের হবে। আর পাশের কার্বন থেকে কি বের হবে? হাইড্রোজেন বের হবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি পানি তৈরি করে ফেলবে, আর ওদের মাঝখানে কি একটা দ্বিবন্ধন তৈরি হবে, তাই না? ওদের মাঝখানে কি তৈরি হবে? একটা দ্বিবন্ধন এই জায়গায় তৈরি হয়ে যাবে। সো হ্যাঁ, জেড থেকে এক্সও কি সম্ভব। তাহলে আমাকে যখন বলা হয়েছে যে পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা, অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, পারস্পরিক রূপান্তর সম্ভব। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব, যদিও আমাদের বইয়ে বলা নাই, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার সাজেশনটা কি? সাজেশনটা হচ্ছে যে সরাসরি পানির বিক্রিয়াটা না দেখানো, সরাসরি পানির বিক্রিয়া না দেখানো। কিন্তু আমি এখানে তোমাদেরকে বলবো, তোমাদের টিচারকে হচ্ছে ভাই একটু জিজ্ঞেস করো, ঠিক আছে? সরাসরি পানির বিক্রিয়া না দেখানো, এটা হচ্ছে আমি সাজেস্ট করবো পার্সোনালি। কারণ ওই যে মার্কোনিকভ নীতির ওই ব্যাপারটা চলে আসে। কিন্তু তোমাকে আমি কি বলবো ভাই, যে টিচারকে একটু এই জিনিসটা দেখাবে, ঠিক আছে? কোন টিচার? যিনি বোর্ড এক্সামিনার, তাকে দেখাবে যে স্যার এই জিনিসটা তো আমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, কিন্তু আমি স্যার এইচএসসি বা বড় ক্লাসের বই থেকে এই জিনিসটা জেনেছি। সো আমি কি এটা লিখতে পারবো কি পারবো না, আমাকে একটু সাজেস্ট করুন।
উনি তখন তোমাকে সাজেস্ট করবে যে এইচএসসির বইয়ের এই লেখাটা তুমি যদি লেখো তোমাকে কি মার্কস দিবে নাকি মার্কসটা কেটে দিবে। এই জিনিসটা তোমাকে কিন্তু অবশ্যই আমি বলছি বোর্ডের টিচার থেকে একটু সাজেশন নিবে, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা তোমাদের 100% 4-এ 4 পেয়ে যাবে। আমি কিন্তু দুইটা অপশনই দেখিয়েছি, ঠিক আছে? আমি আগের অপশনটাও দেখিয়েছি, এই অপশনটা হচ্ছে তোমাদের দেখিয়ে রাখলাম। আচ্ছা, এইবার যদি আসি, তাহলে দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ ট্রান্সফরমেশন, জৈব যৌগের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আশা করি তোমরা এই পার্টটা খুব মনোযোগ দিয়ে শিখতে পেরেছো, এবং অনেকগুলো টপিক হচ্ছে যেগুলো বইয়ে অল্প দেওয়া আছে, আমি বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।